আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কে.এম. মুর্তজা আহমেদ, পড়ালেখা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগে। প্রিয় নবম-দশম শ্রেণীর শিক্ষার্থী, আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আমি যখন নবম-দশম শ্রেণীতে পড়তাম তখন আমার কাছে যে টপিকটা সবচেয়ে কঠিন মনে হতো সেই টপিকটা নিয়ে। এটা আমার কাছে কঠিন মনে হলেও তোমাদের কাছে এটা কিন্তু কঠিন মনে হয় না হয়তোবা। এটা অনেক সহজ একটি টপিক, কিন্তু আমি যখন পড়তাম তখন এটাই আমার কাছ থেকে মনে হতো অনেক কঠিন একটি বিষয়। আমি আজকে আলোচনা করব ইংরেজি দ্বিতীয় পত্রে ন্যারেশন বিষয় নিয়ে। তো ন্যারেশন আসলে কি? ন্যারেশন এটা আসলে ন্যারেশনকে বলা হয় স্পিচ। বক্তা যা বলে সেটাই ন্যারেশন বা স্পিচ। এখানে আবার স্পিচকে বা ন্যারেশনকে আমরা দুই ভাগে ভাগ করছি, একটা ডাইরেক্ট স্পিচ, একটা ইনডাইরেক্ট স্পিচ। তো শুরু করার আগে কিছু কথা বলে নিই। আমি ন্যারেশনের বিষয়ে একটা সামগ্রিক আলোচনা করে নিই কথার মাধ্যমে, যাতে বোঝাতে পারি। ডাইরেক্ট স্পিচ হচ্ছে বক্তা যা বলে সেটা আমি কোনো রকম পরিবর্তন করলাম না, পরিবর্তন না করে যা বলেছে আমি তাই বলে দিলাম, সেটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ। যেমন হি সেড টু মি, আই ওয়ান্ট টু বি এ ডক্টর। এখানে সে আমাকে বলল আই ওয়ান্ট টু বি এ ডক্টর। মানে আমি কিন্তু এটা নিজের ভাষায় পরিবর্তন করে বলতে পারতাম যে সে আমাকে বলল সে ডাক্তার হতে চায়, কিন্তু কি বললাম যে সে আমাকে বলল আমি ডাক্তার হতে চাই। মানে যে আই ওয়ান্ট টু বি এ ডক্টর, এটা আমি পরিবর্তন করলাম না, যা ছিল তাই যদি আমি রেখে দিই তাহলে সেটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ। আর ইনডাইরেক্ট স্পিচ কোনটা? ওই যে আমি যে ডাইরেক্ট স্পিচে যেটা আছে ওটা যদি আমি নিজের ভাষায় বলতাম পরিবর্তন করে, তাহলে সেটা হতো ইনডাইরেক্ট স্পিচ। আর এই ডাইরেক্ট স্পিচটা সবসময় তোমাদের মনে রাখতে হবে, এই ডাইরেক্ট স্পিচটা থাকবে হচ্ছে ইনভার্টেড কমার ভিতরে। আর ইনভার্টেড কমার ভিতরে ন্যারেশনে কি থাকে? রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচ থাকে ইনভার্টেড কমার ভিতরে, ডাইরেক্ট স্পিচও থাকে ইনভার্টেড কমার ভিতরে। তো শুরু করা যাক। আমি প্রথমে একটি বিষয় দিয়ে শুরু করি যে ন্যারেশনের যে ডাইরেক্ট ন্যারেশন সেটাকে কিন্তু আবার দুইটা ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে রিপোর্টিং ভার্ব আর রিপোর্টেড স্পিচ। কোনটা রিপোর্টেড স্পিচ আর কোনটা রিপোর্টেড ভার্ব এটা আমরা সবাই জানি, তাও একটু দেখে নেওয়া ভালো আমাদের। যেমন আমি একটা শুরু করি, জামিল said to me I have done my duty. জামিল আমাকে বলল যে আমি আমার ডিউটি করেছি। তো এখানে দেখো যে এই যে ইনভার্টেড কমার ভিতরে যে জিনিসটা আছে, যেটুকু বাক্য আছে, এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। আর এই যে ইনভার্টেড কমার বাইরে যে ভার্বটা আছে এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। তো আমাদের আর একটা জিনিস সবসময় মনে রাখতে হবে যে আমরা যে ন্যারেশনটা করি পরীক্ষার খাতাতে, যেটা আমাদের দেয়, যে কোশ্চেনটা দেয় সেটা সবসময় ডাইরেক্ট ন্যারেশনে থাকে, আমাদের ইনডাইরেক্টে করতে হয়, আর সেটা থাকে হচ্ছে প্যাসেজ ন্যারেশন। তো বইয়ের যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো কিন্তু বিস্তর আকারে আলোচনা করা থাকে, এবং ওইগুলো মুখস্থ করা কিন্তু অনেক সময় স্টুডেন্টের পক্ষে অনেক কঠিন একটা বিষয় হয়ে দাঁড়ায়। আমি জাস্ট তোমাদের সাথে 11টা রুলস নিয়ে আলোচনা করব, আর সেই 11টা রুলসের আগে আরও 3টা বিষয় নিয়ে আলোচনা করব, যেই 3টা বিষয় ডাইরেক্ট স্পিচকে ইনডাইরেক্ট স্পিচে রূপান্তর করার সময় প্রয়োজন হয়। এই মোট 15 থেকে 16টা বিষয় আমি তোমাদের সাথে আলোচনা করব। এই 15 থেকে 16টা বিষয় যদি তুমি মনে রাখতে পারো, তুমি তোমার এইটা ন্যারেশন মনে হয় ক্লাস 8-এও আছে, এই ক্লাস 8-এর যদি কেউ দেখে থাকো, তুমি 8, 9, 10 এমনকি তোমার উচ্চ মাধ্যমিক মানে ইন্টারমিডিয়েট লেভেলেও তোমার ন্যারেশন নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা না। তো ডাইরেক্ট স্পিচকে আমি যখন ইনডাইরেক্ট স্পিচে রূপান্তর করবো, আমাকে ডাইরেক্ট স্পিচের 3টা জিনিসের পরিবর্তন করতে হয়। সেই 3টা জিনিস কি কি?
এক হচ্ছে পার্সনের পরিবর্তন, দুই হচ্ছে টেন্সের পরিবর্তন, আর 3 নম্বর হচ্ছে এটা হচ্ছে নিকটবর্তী যে শব্দগুলা থাকবে সেগুলোকে আমি দূরবর্তী শব্দে রূপান্তর করে দেব। শব্দে তো এই 3টা জিনিস একটু নোট ডাউন করে নিতে পারো যে ডাইরেক্ট স্পিচকে এটা জাস্ট শেখার জন্য এটা মনে রাখতে হবে যে আমার ডাইরেক্ট স্পিচকে আমি যখন ইনডাইরেক্ট স্পিচে নিয়ে যাব আমাকে ডাইরেক্ট স্পিচের এই 3টা জিনিস আমাকে পরিবর্তন করতে হবে, তাহলেই আমি ইনডাইরেক্ট স্পিচে নিয়ে যেতে পারবো। তো আমি মুছে দিই। সর্বপ্রথম আমরা দেখব যে ডাইরেক্ট স্পিচের পার্সনের পরিবর্তন কিভাবে হয়। আমি যখন ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে যাব আমাকে প্রথমে পার্সনের পরিবর্তনটা খেয়াল রাখতে হবে। তাহলে আমি প্রথমে এখানে পার্সনের পরিবর্তন, আচ্ছা পার্সনের পরিবর্তনের ক্ষেত্রে এখানে আবার এর 3টা রুলস আছে। প্রথমে হচ্ছে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন আর থার্ড পার্সন। পার্সন আমরা পড়েছি, পার্সন কয়টা হচ্ছে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। এখন ফার্স্ট পার্সন এটা জেনে যাব যে রিপোর্টেড স্পিচের পার্সনের পরিবর্তন হয়। ডাইরেক্ট স্পিচ থেকে আমি যখন ইনডাইরেক্ট স্পিচে যাব তখন আমাকে রিপোর্টেড স্পিচের পার্সনের পরিবর্তন করতে হবে। তাহলে রিপোর্টেড স্পিচের মধ্যে যদি ফার্স্ট পার্সন থাকে সেটা আমাকে কিসের মাধ্যমে পরিবর্তন করতে হবে? সেটা আমাকে পরিবর্তন করতে হবে রিপোর্টিং ভার্বের যে সাবজেক্ট আছে সেই সাবজেক্ট অনুযায়ী আমাকে রিপোর্টেড স্পিচের ফার্স্ট পার্সনের পরিবর্তন করতে হবে। তাহলে এটা একটু নোট ডাউন করে নাও যে রিপোর্টেড স্পিচের ফার্স্ট পার্সন রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী আচ্ছা পরিবর্তন হয়। যে রিপোর্টেড স্পিচের ভিতরে যদি ফার্স্ট পার্সন থাকে সেটা আমি পরিবর্তন করব রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী। এটা দুঃখিত। আচ্ছা তাহলে আমি এটাকে যদি আমি উদাহরণ দিতে হয় তাহলে আমি উদাহরণ দিতে পারি। He said to me, I will help you. আচ্ছা এখানে দেখেন তো এখানে আই কোন পার্সন? আই হচ্ছে ফার্স্ট পার্সন, আছে হচ্ছে রিপোর্টেড স্পিচের মধ্যে। তাহলে এই আই এর পার্সন আমি কিভাবে পরিবর্তন করতে পারি? আই এর পার্সন পরিবর্তন করতে হবে এই যে রিপোর্টেড ভার্ব এর সাবজেক্ট কি আছে? সাবজেক্ট আছে হি। তাহলে আমাকে এই আই যাবে হচ্ছে হি এর কাছে। আই যেহেতু সাবজেক্ট এখানে তাহলে আমাকে হি এর সাবজেক্ট কি বসাতে হচ্ছে? এখানে আমাকে হি বসাতে হবে। এবার দেখেন
দ্বিতীয় নম্বরে এটা আছে যে রিপোর্টেড স্পিচের সেম জিনিস থাকবে, সেকেন্ড পার্সন যদি হয়, সেকেন্ড পার্সন পরিবর্তন হবে কি থেকে? সেকেন্ড পার্সন পরিবর্তন হবে হচ্ছে রিপোর্টিং ভার্বের অবজেক্ট থেকে। সেকেন্ড পার্সন, এটা 2 নম্বর নিয়ম কি পার্সন পরিবর্তনের, যদি সেকেন্ড পার্সন হয় তাহলে সেটা পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট যেটা থাকবে, তার মানে এই যে মি, ধরেন এখানে আছে ইউ, ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, ইউ যাবে কোথায়? তাহলে ইউ যাবে হচ্ছে রিপোর্টিং ভার্বের যে অবজেক্ট আছে তার কাছে, তাহলে এখানে হচ্ছে মি, মি এখানে অবজেক্টিভ ফর্মে আছে, এর অবজেক্টিভ ফর্মে আমার এখানে ইউ দেখেন, ইউ অবজেক্ট, তাহলে এখানে আমার অবজেক্ট কি লেখা লাগবে? মি লেখা লাগবে। এখানে যদি আমার আরেকটা উদাহরণ দেওয়া যায়, তাহলে সেখানে যদি আমি দিই হি said to me you will help me, তাহলে এখানে দেখেন, এখানে হচ্ছে রিপোর্টিং যে রিপোর্টেড স্পেসে আছে হচ্ছে প্রথমে ইউ, তাহলে ইউটা কোন পার্সন? সেকেন্ড পার্সন, তাহলে ইউ যাবে কোথায়? সেকেন্ড পার্সন যাবে রিপোর্টিং ভার্বের অবজেক্টের কাছে, তাহলে ইউ যাবে মি এর কাছে। তো মি এখানে অবজেক্টিভ ফর্ম আছে, কিন্তু এখানে ইউ আছে সাবজেক্ট হিসাবে, তাহলে মি এর সাবজেক্ট আমাকে কি লিখতে হবে? মি এর সাবজেক্ট আমাকে এখানে লিখতে হবে আই। তারপরে এখানে দেখেন মি আছে, মি কোন পার্সন? ফার্স্ট পার্সন, তাহলে মি যাবে কার কাছে? মানে ফার্স্ট পার্সন যাবে কার কাছে? যাবে এই যে রিপোর্টিং ভার্ব আছে, রিপোর্টিং ভার্বের সাবজেক্টের কাছে, তাহলে মি যাবে হি এর কাছে, তাহলে হি এখানে সাবজেক্ট আছে, সাবজেক্ট হিসাবে আছে, আর মি ওখানে অবজেক্ট হিসাবে আছে, তাহলে আমাকে মিকে অবজেক্টিভ ফর্মে নিয়ে যেতে, হিকে অবজেক্টিভ ফর্মে নিয়ে যেতে হবে, তাহলে হিকে আমাকে কি এখানে মি এর জায়গায় আমাকে কি লিখতে হবে? হিম লিখতে হবে। আর যদি আরেকটা জিনিস, যে যদি আপনি এই যে রিপোর্টেড যে স্পিচ আছে, এই রিপোর্টেড স্পিচের মধ্যে যদি থার্ড পার্সন পান, তাহলে সেই থার্ড পার্সনে আপনার কোনো পরিবর্তন করতে হবে না, আপনার শুধু পরিবর্তন করতে হবে রিপোর্টেড স্পিচের ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সনে। ফার্স্ট পার্সনের পরিবর্তন করার জন্য আপনাকে যেতে হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্টের কাছে, সেকেন্ড পার্সনের পরিবর্তন করতে আপনাকে যেতে হবে রিপোর্টিং ভার্বের অবজেক্টের কাছে। থার্ড পার্সন থাকলে পরিবর্তন করতে হবে না, কি হবে সেটাও একটা উদাহরণ আপনাদের দিয়েছি, যে হি said to me Maruf will help নাজমুল। তাহলে এখানে দেখেন যে মারুফও থার্ড পার্সন, নাজমুলও থার্ড পার্সন, তাহলে আমার এখানে এর ভিতরে পার্সনের আমার আর কোনো পরিবর্তন করতে হবে না, আমাকে পরিবর্তন করতে হবে ভার্ব, ভিতরের যে হচ্ছে ভার্ব আছে সে ভার্বে। কিন্তু আমরা যেহেতু পার্সন পরিবর্তন করা শিখলাম এখন, তার মানে আমাকে এখন ভার্ব পরিবর্তন যখন আসবে, টেন্সের পরিবর্তন যখন আসবে, তখন আমরা ওইটা দেখব। কিন্তু এখানে যে থার্ড পার্সন আছে, এই থার্ড পার্সনের আপনি কোনো পরিবর্তন করবেন না। এবার টেন্সের পরিবর্তনের ক্ষেত্রে 2 নম্বরে আমাদের আসে টেন্সের পরিবর্তন। টেন্সের পরিবর্তন, তাহলে টেন্সের পরিবর্তন আপনার হবে রিপোর্টেড স্পিচের মধ্যকার টেন্সের পরিবর্তন। কিন্তু তার আগে আরেকটা জিনিস আপনাকে লক্ষ্য রাখতে হবে, যে রিপোর্টিং ভার্ব যদি ফার্স্ট মানে প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্সে হয়, তাহলে আপনি রিপোর্টেড স্পিচের মধ্যকার কোনো টেন্সের পরিবর্তন করতে পারবেন না। যদি যেমন হচ্ছে একটা, এটা নোট ডাউন করে নেন, যে রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট বা ফিউচার টেন্স হয়, রিপোর্টেড
স্পিচ এর টেন্স এর পরিবর্তন হবে না। তাহলে সেটা কি হতে পারে, যেমন হচ্ছে মুর্তজা সেজ will be a macro I will be a microbiologist। তাহলে কি এখানে সে দেখেন হচ্ছে রিপোর্টিং ভার্বটা আছে প্রেজেন্ট টেন্সে, তাহলে আমার এখানে এই যে ভিতরের যে ইয়ে আছে টেন্স আছে, এই টেন্সের কোনো পরিবর্তন হবে না। তাহলে আমাকে শুধুমাত্র এখানে পার্সনের পরিবর্তন করতে হবে। তাহলে এখানে আমাকে এইটা যদি আমি পরিবর্তন করতে চাই তাহলে আমাকে লিখতে হবে মার্তুজা সেজ দ্যাট। আচ্ছা, এটা এবার দেখেন তো আই কোন পার্সন, ফার্স্ট পার্সন, যাবে কোথায় রিপোর্টিং ভার্বের সাবজেক্টের কাছে। রিপোর্টিং ভার্বের সাবজেক্ট কি মুর্তজা আছে এখানে, তাহলে কি হচ্ছে থার্ড পার্সন, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে সেখানে আয়ের এটা তো সাবজেক্ট হিসাবে আছে, আয়ও সাবজেক্ট হিসাবে, তাহলে আয়কে আমাকে কিসে নিয়ে যেতে হবে থার্ড পার্সন করার জন্য, হি। হি উইল বি এ যা আছে তাই। তাহলে আমাকে এখানে শুধুমাত্র পার্সনের পরিবর্তন করতে হবে যদি রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট টেন্সে বা ফিউচার টেন্সে হয়। আরেকটা জিনিস মনে রাখতে হবে, রিপোর্টিং ভার্ব যে টেন্সে থাকুক না কেন, যদি রিপোর্টেড স্পিচটা ইউনিভার্সাল ট্রুথ বা হচ্ছে বৈজ্ঞানিক স্বীকার্য, মানে এক কথায় ওইটাকে কোনো পরিবর্তন করা যাবে না। যেমন স্বীকার্য আছে, কোনো বিজ্ঞানী একটা মতবাদ দিয়েছে, বা যেমন সূর্য পূর্ব দিকে ওঠে পশ্চিম দিকে অস্ত যায়, এরকম হচ্ছে যেগুলো চিরন্তন সত্য বা স্বীকার্য, এইগুলাতে আমরা কোনো পরিবর্তন করতে পারবো না। এখানে টেন্স যেটাতে আছে আমাকে সেটাতেই রাখতে হবে। এবার আসা যাক ডাইরেক্ট স্পিচে রিপোর্টেড যে স্পিচ আছে সেইটার টেন্স আমি ইনডাইরেক্টে কিভাবে পরিবর্তন করব, মানে কোন টেন্সকে আমি কোন টেন্সে রূপান্তর করব সেটা আমি একটু লিখে নিই। তো এই হলো রিপোর্টেড স্পিচের মধ্যে কোন টেন্স থাকলে আমি ইনডাইরেক্ট করার সময় কোন টেন্সে রূপান্তর করব তার একটা ডায়াগ্রাম। তো আমি যদি ডাইরেক্ট স্পিচে সিম্পল প্রেজেন্ট টেন্স মানে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স পাই রিপোর্টেড স্পিচে, তাহলে আমাকে সেটা সিম্পল পাস্ট অর্থাৎ পাস্ট ইনডিফিনাইট টেন্সে রূপান্তর করতে হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স পেলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স পেলে পাস্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পেলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, সিম্পল পাস্ট টেন্স পেলে মানে পাস্ট ইনডিফিনাইট টেন্স যদি পাই তাহলে পাস্ট পারফেক্ট টেন্স, আর পাস্ট কন্টিনিউয়াস টেন্স পেলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আর পাস্ট পারফেক্ট আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর কোনো পরিবর্তন হবে না, এটা যে টেন্সেই ছিল সেটাই থেকে যাবে, ডাইরেক্টেও যেটা ছিল ইনডাইরেক্টেও সেটাই থাকবে। আর ফিউচার টেন্স এখানে দেখা লিখছি, ফিউচার টেন্সকে পরিবর্তন করতে হবে ফিউচার ইন দ্য পাস্ট টেন্স। তার মানে কি ফিউচার ইন দ্য পাস্ট হচ্ছে যদি উইল থাকে, উড, শ্যাল থাকলে ওখানে মানে উইল ওখানে যদি থাকে তাহলে আমরা এখানে উড, শুড, কুড এইগুলা দিতে পারি, মানে উইল বি এখানে শুড বি, কুড বি, এমন আর কি। তো এই জিনিসগুলা আরো ভালোভাবে যদি আমার মনে রাখতে হয় তাহলে আমাকে আরো এত টেন্সের ঝামেলা না নিয়ে আমাকে দেখতে হবে ওর ভিতরে কি টেন্সের কোন অক্সিলারি ভার্বটা আছে, সেই অক্সিলারি ভার্বটা যদি আমি চেঞ্জ করে দিতে পারি তাহলে কিন্তু অনেকটা ইজি হয়ে যায়। তাহলে সেটা একটু দেখে নিই যে কোন ভার্বকে পরিবর্তন করে আমাকে কোন ভার্বে নিয়ে যেতে হবে। প্রথমে এটা বুঝবো।
এম ইজ আর যদি থাকে তাহলে এম ইজ আর এটা হচ্ছে প্রেজেন্ট, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মানে সিম্পল প্রেজেন্ট টেন্সেও থাকে, আবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সেও থাকে। যদি আপনার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে তাহলে সেখানে মেন ভার্ব হিসাবে থাকবে, আর যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে থাকে তাহলে সেক্ষেত্রে অক্সিলারি ভার্ব হিসাবে থাকবে। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে থাকলে তখন এইগুলোর পরে ভার্বের সাথে যে মেন ভার্বটা থাকবে তার সাথে আইএনজি যোগ হবে। তাহলে এইটাকে যদি আমার যদি পরিবর্তন করতে হয়, ধরেন ইনডিফিনিটে থাকলো মানে সিম্পল টেন্সে থাকলো, তাহলেও আমাকে ওইখানে সিম্পল টেন্সে নিয়ে যেতে হবে, প্রেজেন্ট পাস্ট সিম্পল পাস্ট টেন্সে। আর যদি এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকে তাহলে আমাকে নিয়ে যেতে হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমি এম ইজ আর এর পরিবর্তে লিখতে পারি আমার অক্সিলারি ভার্ব কি থাকে, ওয়াজ অথবা ওয়ার। এখানে প্লুরাল না, এখানে হচ্ছে আপনার আর এর ক্ষেত্রে ওয়ার যাবে, আর এম ইজ আর এর ক্ষেত্রে ওয়াজ যাবে। নেক্সট আসছে হ্যাভ হ্যাজ। আচ্ছা দেখেন তো, হ্যাভ হ্যাজ কোন টেন্সের অক্সিলারি ভার্ব? নিশ্চয়ই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমাকে নিয়ে যেতে হবে পাস্ট পারফেক্ট টেন্সে। পাস্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্বটা কি? হ্যাড। আবার এর পরে কিন্তু আপনার যে মেন ভার্ব আসে এই পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে, যে পাস্ট পার্টিসিপল ফর্ম হয় ভার্বের, যদি আমাকে নিয়ে যাওয়ার পরে যেমন যদি ডু থাকে কোনো ভার্ব তাহলে সেখানে আমাকে ডান লেখা লাগবে, ওইটা পরে বোঝাবো, আগে এটা দেখি। তারপরে আসছে হ্যাভ বিন, হ্যাজ বিন। হ্যাভ বিন হ্যাজ বিন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব, তাহলে আমাকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে রূপান্তর করতে হবে, তাহলে আমাকে দিতে হবে হ্যাড বিন। এবার এরপরে যদি আমরা ফিউচারে যাই তাহলে উইলকে আমরা লিখব ফিউচার, মানে এখানে ফিউচার টেন্সকে আমরা নিয়ে যেতে হবে ফিউচার ইন দ্য পাস্ট, তাহলে উড, তারপরে মেয়েকে নিয়ে যাব মাইট, শ্যালকে নিয়ে যাব শুড, ক্যানকে কুড। এখন রিপোর্টেড স্পিচের মধ্যে আমরা যদি এই ভার্বগুলো পাই বা এই ওয়ার্ডগুলো নিচে, এগুলো ভার্বই আর কি, এই ভার্বগুলো যদি আমি পাই তাহলে আমি পরিবর্তন করে যে ভার্বগুলো লিখে দিলাম এই ভার্বগুলো লিখব, তাহলে সিম্পলভাবে আমাদের ওইগুলো টেন্সের পরিবর্তন আমরা করে নিতে পারবো। এখন আরেকটা জিনিস হচ্ছে, ন্যারেশন করতে হলে এখানে আপনার টেন্স লাগে, অনেক কিছুই লাগে। এখন আপনি যেমন হচ্ছে প্রেজেন্ট এম ইজ আর এর পরিবর্তে আপনি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে পরিবর্তন করলেন পাস্ট কন্টিনিউয়াস টেন্সে, এম ইজ আর এর পরিবর্তে আপনি ওয়াজ আর বসাই দিলেন পরিবর্তন করে, কিন্তু ওই যে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে যে আপনি রূপান্তর করলেন, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে রূপান্তর করলে যে আমার একটা গঠন প্রণালী আছে যে ওয়াজ ওয়ার প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ। এখন আমি ওই যে ভার্ব দিলাম তার সাথে আইএনজি যোগ করলাম না, তাহলে কিন্তু আমার ন্যারেশনটা হবে না। সেক্ষেত্রে টেন্স প্রথমে একটু জেনে রাখতে হবে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যেখানে থাকবে, মানে যে কন্টিনিউয়াসই থাকুক তারপরে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। এবার আমরা লাস্ট একটা টপিক আজকে দেখে শেষ করব, যে নিকটবর্তী শব্দকে দূরবর্তী শব্দে রূপান্তর করাটা। এখানে প্রত্যেকটা জিনিসেরই একটা করে উদাহরণ আছে, সেই উদাহরণগুলা আমি এখানে না করিয়ে আমি কমেন্টে দিয়ে দিব সেগুলা, কারণ এগুলা যদি আমি উদাহরণ সহকারে অনেকগুলা করাতে যাই তাহলে হিউজ টাইম লাগবে, সেই টাইমটা আমি নিতে যাচ্ছি না। কারণ একবারে সব রুলসগুলো শেখানোর পরে তখন হচ্ছে করলে ভালো হয়, মানে আমি প্র্যাকটিস করবো কখন, যখন আমি রুলসে জানি, যখন আমি টেন্সের পরিবর্তন জানি, সবগুলাই জানি, তখন আমি উদাহরণ করব।
তো এখন যেটা করাচ্ছি, এখন শুধু শিখতে হবে, এটা মাথার ভিতরে রাখতে হবে। তো এখন আমি 3 নম্বরে যাব যে নিকটবর্তী শব্দকে দূরবর্তী শব্দে রূপান্তর করতে হবে। নিকটবর্তী শব্দ কি করতে হবে? দূরবর্তী শব্দ। তাহলে এখানে যেমন হচ্ছে নিকটবর্তী শব্দের ভিতরে আমার আছে নাও, তাহলে আমাকে লিখতে হবে দেন। এখানে আছে আমি সবগুলা লিখে নিই একবারে, সবগুলা লিখে নিলে ভালো হবে আর কি। এখানে দেখেন ডাইরেক্ট স্পিচের নিকটবর্তী শব্দ কোনগুলা থাকলে আমি ইনডাইরেক্ট স্পিচ করার সময় সেই শব্দকে কোন শব্দে রূপান্তর করব সেগুলো বলা আছে। যেমন যদি আমি ডাইরেক্ট স্পিচের নাও পাই, আমাকে ইনডাইরেক্টে লেখা লাগবে দেন। ডাইরেক্ট স্পিচের টুমরো পাইলে ইনডাইরেক্টে লেখা লাগবে দ্য নেক্সট ডে, বা এখানে আরেকটা লেখা যেতে পারে দ্য ফলোয়িং ডে। তারপরে ইয়েস্টারডে যদি আমি পাই তাহলে আমার লেখা লাগবে দ্য প্রিভিয়াস ডে, আরেকটা লেখা যায় দ্য ডে বিফোর। তারপরে টুডে থাকলে লেখা লাগবে দ্যাট ডে, মানে দিস মর্নিং থাকলে লেখা লাগবে দ্যাট মর্নিং, মানে দিস থাকলে সেখানে দ্যাট লেখা লাগবে। তারপরে দিস থাকলে দোস, তারপরে থাস থাকলে ছো, কাম থাকলে গো, হেন্স থাকলে দেন্স। তারপরে দেখেন হিয়ার দেয়ার, অ্যাগো বিফোর, আর এখানে অ্যাট অনস, জাস্ট ডে। মানে এই শব্দগুলো থাকলে আমাকে কোন শব্দগুলো রূপান্তর করতে হবে। আরেকটা বিষয় আছে যে লাস্ট প্লাস অ্যাডভার্ব অফ টাইম, যে লাস্ট মান্থ, লাস্ট উইক, লাস্ট মিনিট, লাস্ট ইয়ার, লাস্ট সিজন, এইগুলো যদি থাকে, যে অ্যাডভার্ব অফ টাইম থাকে লাস্টের পরে, যদি আমার অ্যাডভার্ব অফ টাইম থাকে তাহলে লাস্টের পরিবর্তে আমি লিখবো দ্য প্রিভিয়াস। তারপরে যে অ্যাডভার্ব অফ টাইম, যেমন যদি মান্থ থাকে তাহলে লাস্ট মান্থ আমাকে লেখা লাগবে দ্য প্রিভিয়াস মান্থ। লাস্ট উইক লেখা লাগবে দ্য প্রিভিয়াস উইক। লাস্ট মর্নিং লেখা লাগবে দ্য প্রিভিয়াস মর্নিং। মানে এক কথায় যদি অ্যাডভার্ব অফ টাইম যেটাই থাকবে আমাকে লাস্টের পরিবর্তে দ্য প্রিভিয়াস লিখে অ্যাডভার্ব অফ টাইমটা লিখে দিতে হবে। আরেকটা জিনিস আপনার মাথায় রাখা লাগবে, এটা অনেকেই শেখায়, এটা ভুল শেখায়, যে আপনার ইনডাইরেক্ট স্পিচে যদি ইট থাকে তাহলে অনেকেই বলে যে ডাইরেক্ট স্পিচে ইটের পরিবর্তে দ্যাট দেওয়া লাগবে। যে আমি ডাইরেক্ট স্পিচে যদি ইট থাকে তাহলে আমার ইনডাইরেক্ট স্পিচে দ্যাট দেওয়া লাগবে। তাহলে আমি যদি ডাইরেক্টে ইট পাই তাহলে আমার ইনডাইরেক্টে কী দেওয়া লাগবে? দ্যাট দেওয়া লাগবে। এটা সম্পূর্ণ ভুল, এটা সঠিক নয়। আপনি ডাইরেক্টে যদি ইট পান আপনার ইটই বসানো লাগবে, আপনি দ্যাট বসালে আপনার ভুল হবে। আরেকটা বিষয়, আপনি এই যে দেন যদি ডাইরেক্ট স্পিচে পান তাহলে আপনি ইনডাইরেক্টে যেয়ে যেন নাও করবেন না। শুধুমাত্র এই যে এই শব্দগুলা যদি পান তাহলে ডাইরেক্ট স্পিচে এই শব্দগুলা পাইলে ইনডাইরেক্টে যে এইগুলা লিখবেন। কিন্তু ডাইরেক্টে যদি এইগুলা আগে থেকেই থাকে তাহলে আপনি ইনডাইরেক্ট করার সময় যেন আবার রিভার্সে এইগুলা লিখে দিবেন না, তাহলে ভুল হয়ে যাবে। সেটা কিভাবে? ধরেন হচ্ছে আপনি ডাইরেক্ট স্পিচে পাইলেন গো, এখন গো এর পর আপনি ইনডাইরেক্ট স্পিচে রূপান্তর করার সময় গো এর পরিবর্তে আপনি কাম লিখে দিলেন, তাহলে সেটা কিন্তু সম্পূর্ণ ভুল হয়ে যাবে। সেই আপনার কিন্তু ন্যারেশনটা সম্পূর্ণই ভুল হয়ে যাবে, এটা কখনোই করা যাবে না। আজকে আমি শুধুমাত্র এই 3টা বিষয় নিয়ে আলোচনা করলাম। জানি না অনেক গাফিলতি আছে, আসলে প্রথমের দিক থেকে শুরু করলে প্রথমের দিকে একটু বুঝতে কষ্ট হবে, কিন্তু আমি যে রুলসগুলো দিব এই 11টা রুলস, আর পরবর্তী ক্লাসে 11টা রুলস আমি বলবো। এই 11টা রুলস যদি আপনি বুঝতে পারেন, এই 11টা রুলস যদি আপনি মাথায় রাখতে পারেন তাহলে আপনার এই যে এই জিনিসগুলা, যেমন হচ্ছে কোন ওয়ার্ড থাকলে আমি কোন ওয়ার্ডে নিয়ে যাব, এইটা যদি আপনি মাথায় রাখতে পারেন তাহলে অনেকটা ইজি হয়ে যাবে। আপনাকে ভার্ব কোন টেন্সে থাকলে কোন টেন্সে নিয়ে যাবো এটা যদি মুখস্থ না করেন, শুধুমাত্র আমি যে অক্সিলারি ভার্বগুলো লিখে দিয়েছিলাম, ওয়ার্ডগুলো লিখে দিয়েছি, এইগুলো আমি ইনডাইরেক্টে নিয়ে যাই কী লেখা লাগবে, এইগুলো যদি আপনার মাথায় থাকে তাহলে অনেকটা ইজি হয়ে যায়। তাহলে পরবর্তী আমি যখন এই 11টা রুলস দিব, সেই 11টা রুলস আপনি মাথায় রাখলে আপনার ন্যারেশনে আল্লাহর রহমতে আর কোনো সমস্যা হওয়ার কথা না। আমি আপনাকে গ্যারান্টি দিব, আপনি যদি ন্যারেশনের ক্লাসটা সম্পূর্ণ করেন আর
একটু বুঝে করার চেষ্টা করেন, একটু থেমে থেমে। যেমন আমি তো দ্রুত করে যাচ্ছি, আপনি যদি একটু থামেন, একটু দেখেন, এই জিনিসটা আবার দেখেন, কারণ এটা তো অনলাইনেই থাকছে। আপনি এই জিনিসটা ডাউনলোড করতে পারেন, বা হচ্ছে আপনি দেখতে দেখতে আবার আগে যে রিভার্স করে আবার দেখতে পারেন। মানে আপনি একটা জিনিস বারবার দেখতে পারবেন, যার পয়েন্ট আমি দ্রুত বলে যাচ্ছি, কিন্তু আপনি আমার সামনে থাকলে আমি আস্তে বলতাম আর কি। তো আপনারা সম্পূর্ণ ক্লাসটা করলে আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি, বইয়ের এত প্যারা, এত অধিক আপনার রুলস আপনার মনে রাখা লাগবে না। আল্লাহর রহমতে আপনি খুব সহজে ন্যারেশনটা কভার করে দিতে পারবেন। আপনার যে 5 মার্ক আছে এসএসসিতে, এই 5 মার্ক খুব সহজে আপনি পেয়ে যাবেন। তো পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ থাকলো। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।